এই অনুষ্ঠানে এই ভেন্যুতেই 5ই আগস্টের মতো আরও কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, বক্তব্যও রেখেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন 2-1টা অনুষ্ঠানে। বিগত 2 বছর, আমারও 2 বছরের কম সময় এই জুলাইয়ের পরে কারো এখানে বক্তব্য রাখতে শুনেছি অন্ধত্ব বরণের 2 বছর 18 দিন, অর্থাৎ 5ই আগস্টের আরও 13-14 দিন আগে 2 চোখ হারিয়েছেন। আমি লিখছিলাম, সম্মোহিত হয়ে শুনছিলাম সেই শহীদ জননের বক্তব্য, যে এই জুলাই তাকে অগ্নিঝরা বক্তব্য দিতে বাধ্য করেছে। হয়তো গৃহিণী ছিলেন, কিন্তু এখন গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়েছেন। রক্ত তাকে শিখিয়ে দিয়েছে। তার আকুতিগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, এই জন্যই যে আমি বেঁচে আছি। বেঁচে থাকার কথা ছিল না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যেই বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন, রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকি বক্তব্য দিয়েছে। আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগরে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না। আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজড। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম আমি, একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর। কাশিমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন, আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মোহাম্মদ লেনিন বলেছিলেন, দেয়ার আর ডিকেডস, নাথিং হ্যাপেন্স দেয়ার, বাট দেয়ার আর ডেজ এন্ড উইকস, ডিকেডস হ্যাপেন দেয়ার। কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যেখানে শতাব্দী ঘটে যায়, আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোনো আপেল নয় আন্দোলন এবং বিপ্লব, গণ অভ্যুত্থান। সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে।
সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম, তাল ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেয়া। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবেই আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে। And that would be the 18th amendment of the Constitution, which would be historic constitution in our century, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি। আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছি আমরা গুম প্রতিকার ও গুম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন। আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিঝরা জিনগুলো, আমি যদি লম্বা বক্তব্য দিই মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না। এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে। তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলি। তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি। যারা বলেছেন যে 36 দিনের জুলাই, এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি, সেই মানুষ হন, বি দ্যাট পার্সোনালিটি হোম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই? 36 কি এমনিতেই হয়েছে জুলাই? দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের, অন্যান্য বিরোধী দলের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। কোথায় যাবে সেই ইতিহাস? যারা স্বামী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়ে আজও ফিরে নাই আমার বন্ধু ইলিয়াস, তাদের কি হবে? একদিনে হয়েছে জুলাই। স্বৈরাচারের পতন কি একদিনে হয়? পৃথিবীর ইতিহাসে সেটা আছে? নাই। যদি বলি কোন আন্দোলন অহিংস সহিংস হবে, সেটা সাধারণ মানুষ নির্ধারণ করে না, সেটা মহাত্মা গান্ধী নির্ধারণ করে না। এই আন্দোলন রক্তজরা আন্দোলন, এই আন্দোলন রক্তাক্ত হবে কিনা, এই আন্দোলন সহিংস হবে কিনা, সেটা নির্ধারণ করে দিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ছেলেরা মেয়েরা প্রতিবাদ করেছে, শূন্য হাতে রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে, রাজপথ পিচ্ছিল করেছে, তারপরে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের মুক্তি হয়েছে। যখন কোনো আন্দোলন তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেয়া হয় না, তখন ইনএভিটেবল হয়ে যায়, অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে। 2009 থেকে 2024-এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের 36 দিনে কি এই আপেল টপকিয়ে পড়েছে নিউটনের আপেল? না। বন্ধুদের বুঝতে বলবো, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। 71-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত।
আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয় সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি, আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমার ভাই পরোয়ার সাহেব বলে গিয়েছেন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো। তাদের প্রত্যাশা কি, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি, সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি, আইনজীবীদের প্রত্যাশা কি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যেই সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার 71 আসে না, বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে না। এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই জাতির, সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি, সারা জীবন আমরা দায়ী থাকব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বাস্তবায়ন করলেন না আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আর দুই একটা কথা বলেই, কয়েকজনের বক্তব্যের জবাব দিয়েই আমি বিদায় নেব। সেটা হচ্ছে আমাদের এখানে শহীদ জননী এবং যিনি 2 চোখে অন্ধ হয়েছেন, জুলাই যোদ্ধা, তার কিছু আকুতি আছে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, যারা আহত হয়েছেন, কর্ম করে খেতে পারবেন, তাদের বিবেচনা একটা ক্লাস করতে হবে। আর যারা এমন আহত হয়েছেন যে জীবনের জন্য বেকার হয়ে গেছেন, কিছুই করতে পারবে না, তাদের জন্য একটা ক্যাটাগরি করতে হবে। তারা যেমন 2 যুগে যুদ্ধ হয়েছে। যেই শহীদ জননী বক্তব্য দিয়ে গিয়েছেন, তার আকুতি আপনাদের শুনতে হবে। সবাই একই রকম ক্ষতিগ্রস্ত না। আমিও পার্লামেন্টে আপনাদের পক্ষে জবাব দিয়েছিলাম ক, খ এবং গ শ্রেণীর অন্তর্ভুক্ত করে শহীদ, বেশি আহত এবং কম আহত, এইভাবে আপনারা পরীক্ষা করে দেখবেন। যারা তালিকাভুক্ত হতে পারে নাই, সেটা অবশ্যই আমাদেরকে তালিকাভুক্ত করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার পরিচালনা করতে হবে, সেটা তো আমার বক্তব্য ছিল। 2025-এর 5ই ফেব্রুয়ারি প্রথম আমি এই দাবি তুলি প্রেস ক্লাবে, এখনো অডিও ভিডিও সব পাওয়া যায়। দলের পক্ষ থেকে বলেছি, রাজনৈতিক দল হিসাবে বিচার সুগম করার জন্য কনস্টিটিউশন আর্টিকেল 47-এর অনুসরণে আমরা আইন সংশোধন করেছি, আইসিটি একটা আছে। আমরা সেইভাবে ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকুন সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে ইন্সপেকশন টিম, তারা তদন্ত করছে, আমরা নির্দেশনা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুরা মাঝে মধ্যে দিল্লি থেকে, মাঝে মধ্যে এখানে বনে বাদাড়ে আড়াল থেকে কিছু কিছু আওয়াজ দিয়ে থাকেন, মনে রাখবেন বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দিবে না। দুঃস্বপ্ন দেখার দরকার নাই। আওয়ামী লীগের এত মরদ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা এই হাউজে পরস্পর তর্ক করব, বিতর্ক করব, জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দল আমরা বাহাস করব, কিন্তু যখন সওয়াল আওয়ামী লীগের আসবে তখন আমরা সমগ্র জাতি এক। আমরা ঐক্যবদ্ধ থাকব ফ্যাসিবাদের বিরুদ্ধে,
এক প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব, এই জাতির সামনে কোনোদিন আমরা ফেসিবাদের উৎপত্তি হতে দেব না, উৎপাদন হতে দেব না। কোন সরকার যাতে ফেসিবাদী আচরণ না করে, সেই জন্য জুলাই জাদুঘর আজকে রেখে এসেছি। ওখানে যেয়ে দেখে আসবেন, সবক নিয়ে আসতে হবে সমস্ত সরকারকে, যাতে কোনো সরকার ফেসিবাদী আচরণ না করে। সেই জন্য ওইটা আমরা জীবন্ত জাদুঘর হিসেবে রেখে দেবো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।